স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল না এবং ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে ছিল। আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার এসে সেই অ্যাকসেপ্ট ইসরায়েলটা তুলে নিয়ে ইসরায়েলের কাছ থেকে পেগাসাস সহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে এসে তারা একদম দানবীয় কায়দায় বাংলাদেশের যারা প্রতিবাদী ছিল শেখ হাসিনার জুলুম অত্যাচারের নিয়ে কথা বলেছে। আমরা যারা ছিলাম আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। এবং একটা জিনিস জানলে আপনাদের কিন্তু রক্ত শিউরে উঠবে, সেটা হচ্ছে ইসরায়েলি গোয়েন্দারা কি করে। ইসরায়েলি গোয়েন্দারা তাদের মরুভূমির ভিতরে বাংকার আছে, যারা প্রতিবাদ করে তাদেরকে বিভিন্ন প্রযুক্তি দিয়ে তারা তুলে নিয়ে সেই বাংকারের ভিতরে পুঁতে রেখে সেখানে তারা তাদেরকে মেরে ফেলে। তো শেখ হাসিনাও কিন্তু সেই আইডিয়াটাকে কপি করে শেখ হাসিনাও কিন্তু আয়নাঘর বানিয়েছিল এবং বিভিন্ন জায়গায় এরকম গুপ্ত টর্চার সেল বানিয়েছিল, যেখানে মানুষকে নিয়ে গিয়ে টর্চার করতো, মারতো এবং তাদেরকে সেখানে মেরে ফেলতো, তাদের আর খোঁজ পাওয়া যেত না। তো এই যে ইসরায়েলের প্রযুক্তি, ইসরায়েল যে দানবীয় কায়দায় সেই দেশকে পরিচালনা করছে, সেটাকে বাংলাদেশে কপি করে নিয়ে আসা এবং ঠিক ইন্ডিয়া, এই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার যে কায়দায় সেইখানে তার হেজেমনি প্রতিষ্ঠা করে রেখেছে, সেই কায়দাকে কপি করে বাংলাদেশে নিয়ে আসা, সেটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা তো হতে দিতে পারি না। তো যে জিনিসটা আপনি বললেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, পাশাপাশি বাংলাদেশের অধিকারকামী মানবিক বাংলাদেশের মানবিক মানুষ যারা, মানবাধিকারকামী মানুষ যারা, তারা কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কেউ মানবতার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশে প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখেছি যে মিজানুর রহমান আজহারি হুজুর সহ বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃবৃন্দরা সহ বিশাল একটা সমাবেশ হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সময় থেকে কিন্তু ইসরায়েলের রেড মার্কে বাংলাদেশ আরও ভালো করে আছে। রেড মার্কে কিন্তু নতুন করে নেয়, অনেক আগে থেকেই আছে, কিন্তু সেই সময় থেকে আরও ভালো করে ইসরায়েলের রেড মার্কে আছে বাংলাদেশ। এবং সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ইসরায়েলের এই রেড মার্কে এখন আসলে কিছু যায় আসে না, ইসরায়েল নিজেই আসলে বিপদে আছে। তবে মুশকিলের বিষয়টা হলো ইসরায়েল কিন্তু একটা জায়েন্ট বিজনেস মাস্টার মাইন্ড এবং বিজনেস মেকার, মানে ম্যান ইসরায়েল। তো সেখান থেকে বাণিজ্যিকভাবে যে সমস্ত পরাশক্তির সাথে তাদের সম্পর্ক আছে, তারা কিন্তু সেভাবে করে একটা হেজেমনি তৈরি করে, একটা প্রেশার ক্রিয়েট করে, একটা সিন্ডিকেট তৈরি করে, সেটার একটা প্রেশার তারা বাংলাদেশে প্রতিষ্ঠা অলরেডি তারা বিভিন্নভাবে সেটাকে নিয়ে কাজ করতেছে বাংলাদেশে। তবে আমরা মনে করি যে দিস ইজ হাই টাইম, যারা ইসরায়েল যেরকম জায়ান্ট বিজনেস বিশ্বে প্রতিষ্ঠা করে একটা একচ্ছত্র হেজেমনি তৈরি করেছে, এখন মানুষ কিন্তু আসলে ইসরায়েলের এই হেজেমনির বিপক্ষে। মুসলমান দেশগুলোর প্রতি আমরা আহ্বান জানাবো যে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঠিক সেম পণ্যগুলো তৈরি করুক, মার্কেটে নিয়ে আসুক, এবং শুধু মুসলমান দেশ না, অন্য দেশের সেই প্রযুক্তিগুলো সামনে নিয়ে আসুক। বাংলাদেশের মানুষ কিন্তু একটা আন্দোলন করে, এখনও করছে যে বয়কট ইসরায়েলি পণ্য বয়কট, কিন্তু সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে বিজনেসম্যানরা আছে, তারা বিশ্বের অন্যান্য দেশের বিজনেসম্যানদের সাথে, কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট ঘটিয়ে বিকল্প প্রোডাকশনগুলো কিন্তু বাংলাদেশে সেভাবে নিয়ে আসছে না। ভাই, ফাইট মানে কিন্তু খালি একজনের মাথায় আরেকজনের বাড়িয়ে দেওয়া, এইটা না। ফাইট মানে এখানে বিজনেস ফাইটটা, অর্থনৈতিক যে সংগ্রাম ফাইট, এটা কিন্তু অনেক বড় একটা ফাইট, যেটা আপনারা দেখেন কি চায়না আর আমেরিকা মাঝে মাঝেই খেলে, শুল্ক, এটা কিন্তু বিশাল বড় একটা ফাইট। তো সেক্ষেত্রে বাংলাদেশ কেন এই সুযোগটা নিচ্ছে না, বিজনেসম্যানরা নিচ্ছে না? এটা নেওয়া উচিত, সরকারিভাবে এটাকে প্রমোট করা হচ্ছে। আমরা দেখেছি সরকারের জায়গা থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে, জনগণের পক্ষ থেকে আমাদেরও সেই অব্যাহত প্রতিবাদ জারি রয়েছে। তবে আমি যেটা মনে করি যে সেই ইসরায়েল যদি ভারতের কোনো গোষ্ঠীকে ব্যবহার করে আবার বাংলাদেশকে এই মানে আপনার চেক দিতে চায়, বাংলাদেশকে বাংলায় বলে যেটা শায়েস্তা করা বা হুমকি দিতে চায়, সেটাকে মনে রাখতে হবে। কারণ আমরা বিশাল একটা অ্যাক্টিভিস্টদের দেখছি, ভারতের বিশাল একটা গ্রুপকে আমরা দেখছি যারা ইসরায়েলের পক্ষে ব্যাপকভাবে কাজ করছে। তাদেরকে যেন বাংলাদেশের বিপক্ষে ইসরায়েল লেলিয়ে দিতে না পারে, সেটা আসলে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের সরকার ব্যবস্থাকে। আমি এরকমটা মনে করি। আমি মনে করি যে জাতিসংঘ যার কথা বলি, তারা কোনো বিশ্বের বিভিন্ন জায়গায় কোনো যুদ্ধ হলে, হামলা হলে, আক্রমণ হলে মায়া কান্না কাটে, মাটিতে গড়াগড়ি খায়।
কিন্তু এই যে ফিলিস্তিনে মানুষকে বোম্বিং করে একদম পাতার মতো উড়িয়ে দিচ্ছে, জাতিসংঘের আমরা সেরকম উদ্বেগ দেখছি না। আর এই যে আমেরিকা তারা ভেটো দিচ্ছে, তারা হাত তুলছে ভেটো দিয়ে, এই আমি মনে করি যে এই আমেরিকার এই দানবের হাত, আমেরিকার এই কালো হাত, আমেরিকার এই নোংরা হাত বিশ্বের ইতিহাসে এটা কিন্তু রয়ে যাবে। তারা মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আবার এই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বরোচিত হামলা সেটাকে আটকানো বা সেটাকে থামানোর বিষয়ে তাদের কোনো পদক্ষেপ নাই। সুতরাং বিশ্বের মানুষের বিবেক জাগ্রত হোক, বিশ্বের মুসলমানদের বিবেক জাগ্রত হোক, যে এই মুসলমান দেশগুলো এই নেতানিয়াহু আর ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে, তাদের জাগরণ ঘটুক, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা মনে করি ইরান যে পদক্ষেপ গ্রহণ করেছে, ইরানের সেই পদক্ষেপকে সেলুট জানানো উচিত। শিয়া সুন্নি বিভেদ না করে ইরানের পাশে মুসলমান দেশগুলো, মুসলিম নেতৃত্বদের পাশে দাঁড়ানো উচিত। আগে আপনার ঘরে আগুন লাগলে আপনি কী করবেন? আগুন আগে নিভাবেন, আগে বাঁচবেন, এটা প্রথম কর্তব্য। ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফিলিস্তিনের মানুষকে রক্ষা করা, এটা সবার প্রথম এবং প্রধান দায়িত্ব। মানুষ যদি হয়ে থাকেন আর মুসলমান যদি হয়ে থাকেন, এটা যদি আপনি না করতে পারেন, তাহলে বিশ্বের 800 কোটি মানুষ যারা এখন বিশ্বে রয়েছেন, তাদের আসলে মানবতা বোধ বা মানুষ হিসাবে আসলে এই সময় পৃথিবীতে থাকা এটা লজ্জার বিষয়, অপমানের বিষয়। মুসলমান দেশগুলোর যারা মুসলমান আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের আসলে এটা লজ্জার বিষয়, তাদের জন্য এটা আসলে কাপুরুষতার বিষয়। ওই লাস্টে